জানাই শান্তি মাতার যুগল চরণে, প্রণাম জানাই মুক্তি ভারতী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের যুগল চরণে, প্রণাম জানাই মা সত্যভামার যুগল চরণে, এবং প্রণাম জানাই আমার সামনে উপস্থিত সকল ভক্তবৃন্দ, ভক্তিপতি মায়েরা, সাধু গোসাই পাগলদের শ্রীচরণে, এবং প্রণাম জানাই আমাদের শ্রদ্ধেয় বাবা শ্রী দীন পাগল, যিনি এই ধামের প্রতিষ্ঠাতা। আজকে এখানে এক মহামিলনের সৃষ্টি হয়েছে। এই সৃষ্টি হওয়ার মাধ্যম হচ্ছে বাবা দীন পাগল। তিনি যদি এই আশ্রম প্রতিষ্ঠা না করতেন তাহলে আমাদের এই মিলন ক্ষেত্র তৈরি হতো না। তাই আমরা বাবা দীন পাগলের উদ্দেশ্যে একটা জয়ের ধ্বনি দিই। জয় জয় হরি গুরুচাঁদ প্রেমানন্দে দীন পাগল প্রেমানন্দে, হরি ধ্বনি বলো, হরি বল, হরি বল, আজকে এই আশ্রমে আমি প্রথমবার এসেছি এবং এসে এই ভক্ত সমাগম দেখে, মানুষের ভক্তি দেখে, ভালোবাসা দেখে আমার মাথা নত হয়ে এসেছে। আজকে মানুষ ঠাকুরের নাম শুনতে শুনতে তাদের অশ্রুধারা নির্গত করেছে, বক্ষের সাথে বক্ষের মিলন করেছে, চরণধুলির সাথে চরণধুলির মিলন করেছে, একজনের পায়ের পদধূলি আরেকজন মাথায় নিয়েছে। এই যে একটা ভালোবাসার জায়গা, ভক্তির জায়গা, আমি পৃথিবীর কোনো ধর্মের মুখে দেখিনি, একমাত্র এই মধ্য দর্শনের মধ্যে দেখেছি। এত শুদ্ধতা, এত পবিত্র, এত প্রকৃত দর্শন লুকিয়ে আছে। আজকে আমাদের অবস্থান কোথায় ছিল? তৎকালীন সময়ে আমাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হতো না, আমাদের পূজার অধিকার ছিল না, আমাদের শিক্ষার অধিকার ছিল না, আমাদের রাজনৈতিক অধিকার ছিল না। আমাদের চারিদিক থেকে উচ্চবর্ণীয় যেসব কুসংস্কারের মধ্যে লিপ্ত মানুষেরা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে রেখেছিল। সে আষ্টে পৃষ্ঠে রাখার যে শৃঙ্খল, সেই শৃঙ্খল থেকে মুক্তি করেছে আমাদের পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ হরিচাঁদ ঠাকুর, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ হরিচাঁদ ঠাকুর, মুক্তি ভারতী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। সেই কথা আমাদের ভুলে গেলে চলবে না। আজকে বাবা হরিচাঁদ ঠাকুর গোলকধামে থাকা অবস্থায় যখন দেখলেন আমার মানুষেরা কিভাবে কষ্টে আছে, নির্যাতনে আছে, আমি যদি এই ধরাধামে না নামি এদের কি অবস্থা হবে, এদের কি অবস্থা হবে, সেই কথা আমাদের মাথায় রাখতে হবে। বাবা হরিচাঁদ ঠাকুর যখন আর এই কাজ সম্পূর্ণ করে যেতে পারলেন না, তখন কিন্তু বাবা গুরুচাঁদ ঠাকুরের কাছে এই কাজের দায়িত্ব দিয়ে গেছিলেন, এই গুরুভার দিয়ে গেছিলেন। যখন বাবা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে স্কুলে ভর্তি করতে নিয়ে গেছিল, তখন কিন্তু ওই উচ্চবর্ণীয় স্কুলে আমার বাবার জায়গা হয়নি, আমার বাবার জায়গা হয়নি। সেইটা মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। আমার বাবা ফিরে এসেছিল, তারপরে মুসলমানদের বক্তব্যে আমার বাবা গুরুচাঁদ ঠাকুরকে ভর্তি করেছিল। আমি সেই উচ্চবর্ণীয়দের স্কুলে ভর্তি নেয়নি, মুসলমানদের বক্তব্যে ভর্তি হয়েছিল। তখন থেকে কিন্তু বাবা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর বুঝেছিল যে আমাদের কোন অবস্থান, আমরা যদি এই জাতিকে সঠিক দিশা না দেখাই, সঠিক পথ না দেখাই, তাহলে আমার এই জাতির অবস্থা কি হবে। এরা যেখানে সেখানে এদের যত রকম নিষ্পেষণ, নির্যাতন করা যায়, হাজার হাজার বছর ধরে এদেরকে দড়িয়ে করে রাখা হয়েছে, এদেরকে কোনো রকম অধিকার দেয়নি, এদেরকে ব্যাধিগ্রস্ত করে রেখেছে। আমরা জানি বেশ কয়েক বছর আগে পৃথিবীর বুকে মহামারী হয়েছিল, যা হচ্ছে করোনা, বিশ্ব মহামারী। কিন্তু আমাদের এই জাতির বড় ব্যাধি কি ছিল? সেই ব্যাধির সূত্র কিন্তু বাবা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর বুঝেছিলেন যে আমার এই জাতিকে কি করে এই ব্যাধি মুক্ত করা যায়। এবং তিনি একটা তথ্য বের করলো, একটা থিওরি বের করলো, যে থিওরি হচ্ছে এডুকেশন বা শিক্ষা। এই শিক্ষার মধ্যে দিয়ে আমার জাতির প্রকৃত মূল্যায়ন হতে পারে, আমার জাতির প্রকৃত স্বীকৃতি হতে পারে। আমার যে জাতিকে মন্দিরে প্রবেশ করতে দেয় না, আমার যে জাতিকে সমাজের সকলের সাথে মিলার অধিকার দেয় না, অস্পৃশ্যতা, তাদের ছায়াকেও মানিয়ে চলে, সেই অবস্থান থেকে আমার এই জাতিকে যদি শৃঙ্খল মুক্ত করতে হয়, শিক্ষাই হচ্ছে একমাত্র অস্ত্র, শিক্ষাই হচ্ছে একমাত্র অস্ত্র। গুরুচাঁদ ঠাকুর বলেছে, খাও না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়েকে শিক্ষা দাও, এই আমি চাই। আরে একটা মানুষ কোন পর্যায়ে গেলে, দেয়ালে পিঠ থেকে গেলে সে এই কথা বলতে পারে।
আজকে যদি শিক্ষা না থাকে, দীক্ষা না থাকে, তাহলে সমাজে কেউ রেসপেক্ট করবে না, কেউ সম্মান করবে না। তাই গুরুচাঁদ ঠাকুর প্রতিটি গোয়াল ঘরকে চেয়ে নিয়েছিল। গোয়াল ঘরের মালিকদের বলেছিল যে বাবা, তোর গরু তো দিনের বেলায় ঘাস খায়, গোয়াল তো শূন্যই থাকে। ওই সময়টা আমার ছেলেমেয়েরা পড়ুক, আমার ছেলেমেয়েরা স্বশিক্ষায় শিক্ষিত হোক, তারা তাদের প্রকৃত দর্শনকে বুঝুক। তাহলে এমন সেই শূন্য থেকে শুরু করা থেকে আজ পর্যন্ত যে বর্তমান অবস্থা, সে অবস্থার মূল্যায়ন কি সঠিক মতো হয়েছে? আমরা কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সেই মূল্যায়ন এখনো করতে পারিনি। আজকে কলকাতার বুকে বা আজকে ভারতবর্ষে অনেক জায়গায় যেখানে হরিচাঁদ ঠাকুরকে চেনে না, গুরুচাঁদ ঠাকুরকে চেনে না, তাই আমরা এখনো কত প্রচার প্রসারের দিক থেকে পিছিয়ে আছি। আমাদেরকে সঠিকভাবে প্রচার প্রসার করতে হবে। হরিচাঁদ গুরুচাঁদের এই দর্শন, এই মার্গদর্শন বিশ্ব বাজারে ছড়িয়ে দিতে হবে। গুরুচাঁদ ঠাকুর বলেছিল, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিবে আমার বাবার নাম। সেই কথা আমাদের মনে রাখতে হবে। আমাদের গুরুচাঁদ ঠাকুর আমাদের জন্য সারা জীবন আত্মনিবেদিত হয়ে, নিজের দিকে খেয়াল না করে আত্মনিবেদিত হয়ে যেভাবে কাজ করেছে, বিশ্বের বুকে কেউ নেই, বিশ্বের বুকে কেউ নেই। বিশ্বের অনেক স্বীকৃতি দেয়, নোবেল প্রাইজ দেয়, অস্কার দেয়, কিন্তু বাবা গুরুচাঁদ ঠাকুর যে সেই সমাজের বুকে একটা যে বিপ্লব, রেভলিউশন সৃষ্টি করে গেছে, সেই রেভলিউশনের মূল্য আজও হয়নি। তাই আমাদেরকে গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের প্রকৃত স্বীকৃতি দিতে হবে, মানুষকে বোঝাতে হবে। আজকে আমার ঘরের সন্তানরা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে চেনে না। ভালো চাকরি পেয়ে গেলে গুরুচাঁদ ঠাকুরকে চেনে না, কোনো রকম নামমাত্র নমস্কার দিয়ে চলে যায়, ভাবে আমাদের মতুয়ারা গান গায়ে পোশাক খেয়ে চলে আসে। এই যে একটা বেসিক প্রাইমারি ধারণা, এই ধারণার পতন করতে হবে। আমাদের মতুয়া দর্শন যে কত সুন্দর দর্শন, কত পবিত্র দর্শন, কতটা অ্যাক্টিভ দর্শন, এটা মানুষকে বোঝাতে হবে। আজকে ডক্টর বি.আর. আম্বেদকরকে কিন্তু সকলে চেনে। কি জন্য চেনে? তিনি ইন্ডিয়ার সংবিধান লিখেছে। কিন্তু বাবা গুরুচাঁদ ঠাকুরকে এখনো অনেকে চেনে না। কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর যখন মহারাষ্ট্র থেকে তিনি ভোটে জিততে পারেননি, তখন কিন্তু এই বঙ্গদেশে এসে আমার মানুষের ভোটে কিন্তু জিতেছে। আর জন্য তিনি কিন্তু সেই সংবিধান লেখার জায়গাটা পেয়েছে। তাই আমাদের গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের প্রকৃত মূল্যায়ন করতে হবে, তাদের মার্গদর্শন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আগে আমাদেরকে সকলে চণ্ডাল বলে গালিগালাজ করত, এটা আপনারা সকলেই জানেন। তবু বলি, 1911 সালে কিন্তু এই চণ্ডাল গালি মোচন হয়েছিল। কিন্তু এই পথ অনেক সহজ ছিল না। অনেক বিপ্লবী ক্ষয়ী, অনেক সংগ্রামের পরে কিন্তু আজকে কিন্তু আমরা নিজেদের পরিচয় বলতে পারি, আমি নমশূদ্র। আজকে চাকরির সাবসিডিতে শিডিউল কাস্টের কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। তার কেন্দ্রবিন্দুকে বাবা গুরুচাঁদ ঠাকুর, তখন যদি তিনি আমাদের জন্য এই সংরক্ষণ না করত, তাহলে কিন্তু ভারতীয় সংবিধানে আমাদের জন্য এত ফ্যাসিলিটি, এত সুযোগ সুবিধা হতো না। গুরুচাঁদ ঠাকুর শুধু অলৌকিকতার মধ্যে ছিল না, গুরুচাঁদ ঠাকুর বাস্তব দর্শন মানুষকে দেখিয়ে গেছে তার কর্মের মধ্যে দিয়ে। সেই কর্ম আমাদের অস্বীকার করলে চলবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওদের মতুয়া দর্শনের মতো একটা দর্শন হয় না, এত সুন্দর দর্শন। আমি জীবনে বা গল্পে অনেক জায়গায় শুনেছি অমৃত কথাটা, আমি কিন্তু আজ অমৃত দেখিনি। কিন্তু এখানে যখন আসলাম, ভক্ত দর্শন করলাম, তাদের যে অস্ত্র নির্গত, সেই অস্ত্রই হচ্ছে আমাদের প্রকৃত অমৃত। তাদের যে ভক্তি, সেই ভক্তি হচ্ছে আমাদের প্রকৃত অমৃত। হরিগুরুচাঁদ ঠাকুরের মার্গকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, এটা মাথায় রাখতে হবে। আজকে গুরুচাঁদ ঠাকুর যখন এই মানুষকে নিয়ে নানান রকম চিন্তা করছে যে এই মানুষকে কী করে একটা জায়গায় পৌঁছানো যায়, তখন কিন্তু ডক্টর C.S. স্মিথ কিন্তু বঙ্গদেশে এসেছিল খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে। তিনি চেয়েছিলেন যে বঙ্গদেশে মানুষকে আমি খ্রিস্টান ধর্মে দীক্ষিত করব, দীক্ষিত করে আমি তাদের সুযোগ সুবিধা দেব। কিন্তু যখন বাবা গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে তার আলাপ হলো, গুরুচাঁদ ঠাকুরের সমস্ত কথা শুনলো, তখন ডক্টর C.S. স্মিথ
হতাশাগ্রস্ত হলো যে মানুষের কি অবস্থা। এই মানুষকে কেউ মানুষ বলে গণ্য করে না, সমাজের বাহ্যিক অংশ বলে গণ্য করে। তাই C.S. স্মিথ বলেছিল যে আমি তাদের জন্য স্কুল করব, কিন্তু তাদেরকে আমার খ্রিস্টান ধর্মে আসতে হবে। গুরুচাঁদ ঠাকুর বলেছিল খ্রিস্টান ধর্মে এসে সে তোমার বাইবেল করতে পারবে না, সে তো পড়াশোনা জানে না, আগে স্কুল তৈরি করো। একমাত্র পথ হচ্ছে তুমি যদি বহু স্কুল তৈরি করো তাহলে তারা স্বশিক্ষায় শিক্ষিত হবে এবং শিক্ষিত হয়ে জীবনের প্রকৃতিতে কোন ধর্ম গ্রহণ করা যাবে তারা সেই দিক নির্ণয় করতে পারবে। তখন থেকে কিন্তু স্কুল তৈরি করলো ডক্টর C.S. স্মিথ। আজকে যে খ্রিস্টান হয়েও আমাদের জাতির জন্য কিন্তু গুরুচাঁদ ঠাকুরের অনেক সহায়তা করেছেন। তাই গুরুচাঁদ ঠাকুরের পাশাপাশি ডক্টর C.S. স্মিথকেও আমি প্রণাম করি। এই গুরুচাঁদের এই দর্শন, হরিচাঁদ ঠাকুরের এই দর্শন আমাদেরকে জায়গায় জায়গায় দিকে দিকে পৌঁছে দিতে হবে। একমাত্র সাধু গোসাই পাগল দলপতি ইনারাই পারে মতুয়া দর্শনকে বিশ্বের বুকে ছড়িয়ে দিতে, ইনারা ছাড়া কখনো সম্ভব নয়। তাই মতুয়া দর্শনকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের প্রকৃত মার্গদর্শন করাতে হবে, নিরামৃত গুরুচাঁদ ঠাকুর অধ্যয়ন করতে হবে, আমাদের ঘরের ছেলেমেয়েদের শেখাতে হবে যে আজকে তুমি স্কুলে যাচ্ছ, আজকে তুমি সিডুল কাস্ট সার্টিফিকেট আছে বলে তুমি টাকা পাচ্ছ, বৃত্তি পাচ্ছ, কোথা থেকে পাচ্ছ? আমার গুরুচাঁদ ঠাকুরের জন্য। এটা বাস্তবতা। গুরুচাঁদ ঠাকুর এটা সমাজে ইমপ্লিমেন্ট করে গেছে, সেই ইমপ্লিমেন্ট আমরা অস্বীকার করতে পারবো না। গুরুচাঁদ ঠাকুর শুধুমাত্র এই শিক্ষার দিকে জোর দেয়নি, গুরুচাঁদ ঠাকুর ছিলেন তেভাগা আন্দোলনের জনক। যখন আমাদের মানুষের হাতে তেমন অর্থ ছিল না, শিক্ষা ছিল না, কিছুই ছিল না, তারা জমিদার যোদ্ধারদের জমিতে ভাগাভাগি করে ফসল দিয়ে করতো এবং সেই ভাগের অংশ জমিদারকে দিতে হতো কিছুটা, আবার নিজে কিছু রাখতো। কিন্তু সেখানে কি হয়েছে যে আমাদের মানুষেরা কষ্ট করে লোকের জমিতে গিয়ে ফসল ফলাবে, কিন্তু সেই পরিমাণ আমাদের মানুষকে কম দেওয়া হতো এবং জমিদার যোদ্ধারদের বেশি দিতে হতো। তারপরে তো ঋণের বোঝা মাথাতেই আছে। এই যে একটা জাতা কল, এই জাতা কলে মানুষ যখন অসহনীয় হয়ে পড়েছে, তখন কিন্তু বাবা গুরুচাঁদ ঠাকুর আমাদের এই কৃষকদের নিয়ে, আমাদের এই কৃষক বন্ধুদের নিয়ে কিন্তু বর্ধমানের ঘাটালে একটা সভাপতিত্ব করেছিল এবং সেই সভাপতিত্বের মধ্যে দিয়ে গুরুচাঁদ ঠাকুর কৃষকদের দেখিয়েছিল যে কিভাবে তোমাদের এগোতে হবে, কিভাবে তোমাদের স্বীকৃতি আদায় করে নিতে হবে। এই গুরুচাঁদ ঠাকুর এই ভাগা আন্দোলনের জন্য। আমরা জানি বিদ্যাসাগর বিধবা বিবাহ করেছেন বা বাল্য বিবাহ বন্ধ করেছেন, কিন্তু আমাদের এই জাতির সর্বপ্রথম গুরুচাঁদ ঠাকুর বারণীর সময় আমার এই জাতির মধ্যে বাল্য বিবাহ বন্ধ করেছে এবং বিধবা বিবাহ চালু করেছে। আমাদের এটা মাথায় রাখতে হবে। বিবেকানন্দ যেমন বলেছেন যে জীবের সেবা করো, তিনি যে কথা বলে গেছেন, তার আগে কিন্তু আমাদের হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বলে গেছে যে জীবের প্রেমে মাতোয়ারা হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এটাই হচ্ছে প্রকৃত দর্শন। বিবেকানন্দ বিদ্যাসাগরের আগেও কিন্তু আমাদের হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর সে মার্গদর্শন আমাদের দিয়ে গেছেন। শুধুমাত্র এই শিক্ষার মধ্যে তিনি ক্ষান্ত হননি, দিকে দিকে শিক্ষার বার্তা ছড়িয়ে দিতে তিনি 1800 সম্ভবত 81 বা 1812 খ্রিস্টাব্দে বা 81 খ্রিস্টাব্দে ঈশ্বর গাইনের বাড়ি, দত্তডাঙ্গা ঈশ্বর গাইনের বাড়ি শ্রদ্ধা অনুষ্ঠান উপলক্ষে অগণিত মানুষের জমায়েতে তিনি মানুষকে শিক্ষার সঠিক বার্তা পৌঁছে দিতে প্রায় 5000 মানুষের সামনে ওই 35 বছর বয়সে গুরুচাঁদ ঠাকুর একটা বক্তব্য রেখেছিল। আজকে আমরা অনেকের বক্তব্য শুনি বা অনেকের বক্তব্যে ডকুমেন্টারি আছে, এবং নেতাজি সুভাষচন্দ্রের বক্তব্যে ডকুমেন্টারি আছে, গান্ধীজির বক্তব্যে ডকুমেন্টারি আছে, কিন্তু আমাদের সমাজের
ওই ৩৫ বছরের আমাদের গুরুচাঁদ ঠাকুর যে বক্তব্য দিয়ে গেছিল, সেই বক্তব্যের ডকুমেন্ট যদি আমরা তৈরি করতে পারতাম, তাহলে সেই ডকুমেন্ট আমাদের মতুয়া সমাজে ঐতিহাসিক বক্তৃতা হিসাবে পরিগণিত হতো। ঐতিহাসিক বক্তৃতা। গুরুচাঁদ ঠাকুর দিনে দিনে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেরিয়েছেন এই মানুষের স্বীকৃতির জন্য। এই মানুষ কি করে একটু ভালো থাকবে, ভালোভাবে চলবে, দিকে দিকে তিনি দৌড়েছেন। যখন লর্ড কার্জনের উদ্যোগে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ ঘোষণা হয়েছিল, তখন উচ্চবর্ণীয় বিপ্লবীরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে জোরদার করার জন্য এই নিম্ন জাতির খোঁজ করেছিলেন। তার মধ্যে ছিলেন অমৃতলাল মজুমদার। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি দেখেছেন যে আমাদের এই আন্দোলনকে যদি জোরদার করতে হয়, ওই নিম্ন জাতির মানুষকে দরকার। তাই তাদেরকে একত্রিত করে ইংরেজদের বিরুদ্ধে আগুন জ্বলা বক্তৃতা দিয়েছিল এবং তিনি আমাদের মানুষদের বলেছিল যে তোমাদের নেতা গুরুচাঁদ ঠাকুরকে গিয়ে তোমাদের কথা জানাও। যখন আমাদের এই মানুষেরা ওরাকান্দিতে যেতে লাগলো, মানুষের ঢল নামতে লাগলো ওরাকান্দিতে, বন্দে মাতরম ধ্বনি দিয়ে, এবং গুরুচাঁদ ঠাকুরের কাছে সেই কথা জানালো, তখন গুরুচাঁদ ঠাকুর সিংহ গর্জনে তাদেরকে ধমক দিয়ে বলেছিল যে তোমরা কাদের সাথ দিতে যাচ্ছ, তাদেরকে সাথ দিতে যাচ্ছ যে মানুষেরা তোমাদের কোনো খোঁজ খবর রাখে না, যে তোমরা কি খাও, কোথায় থাকো, কিভাবে আছো, উচ্চ বর্ণীয়দের দ্বারা কিভাবে নিষ্পেষিত হয়ে আছো, যে স্বীকৃতির কথা কখন তারা বলতে এসেছে। আজকে তারা বঙ্গভঙ্গ আন্দোলনকে বিরোধী, স্বদেশ বিরোধী আন্দোলনকে জোরদার করার জন্য তোমাদেরকে ডাকতে এসেছে, দলে ভারী করতে এসেছে। কিন্তু এই দলে ভারী করে প্রকৃত স্বাধীনতা আসবে না। ইংরেজদের হঠাতে বেশি সময় লাগবে না, কিন্তু ইংরেজদের হটিয়ে যে স্বাধীনতা এই ভারতবর্ষের বুকে আসবে, সেই স্বাধীনতা আমার মানুষের কোনো কাজে লাগবে না, কোনো পুজোতে কাজে লাগবে না। ওই স্বাধীনতা সুফল ভোগ করবে উচ্চবর্ণীয় কুসংস্কারাচ্ছন্ন মানুষরা। আমাদের এই স্বাধীনতা কোনো কাজে লাগবে না। আমাদের স্বাধীনতা কি স্বাধীনতা দরকার? আমাদের দরকার অভ্যন্তরীণ স্বাধীনতা। আমরা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হই, আমরা যদি আমাদের সঠিক পথটাকে সঠিকভাবে চালাতে না পারি, আমরা যদি সমাজের বুকে মাথা তুলে বাঁচতে না পারি, সেই স্বাধীনতা নিয়ে আমি কী করব? তাই আমাদের অভ্যন্তরীণ স্বাধীনতা দরকার। গুরুচাঁদ ঠাকুর কারো বিপক্ষে ছিলেন না, তিনি শুধু বুঝেছিলেন আমার এই নিষ্পেষিত জাতির কথা, আমার এই জাতিকে কীভাবে অত্যাচারিত করা হয়েছে, আমার এই জাতির কথা শুনে ভেবেছিলেন যে সর্বক্ষণ আমার এই জাতির কথা ভেবেছিলেন। আমরা কি পারি না তার কথা একটু ভাবতে, তার দর্শনকে জানতে? আমাদের কি নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে না? আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা বক্তব্য শুনলাম, বক্তব্য শুনে বললাম হ্যাঁ এই বক্তব্য ভালো হয়েছে, ওর বক্তব্য ভালো হয়েছে, আমরা যে যার বাড়ি চলে গেলাম। এটাই কি আমার কথা বলার কি এটাই মূল্যায়ন হলো? এটা মূল্যায়ন হওয়া উচিত না। এই সভা থেকে বেরিয়ে গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের দর্শনকে কি করে মানুষের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায়, কি করে মানুষের মধ্যে বিস্তার লাভ করানো যায়, প্রকৃত দর্শনকে কিভাবে চেনানো যায়, সেই মার্গদর্শন আমাদের বুঝতে হবে। আর সেটা একমাত্র সম্ভব সংঘ শক্তির মাধ্যমে। আজকে আমরা মতুয়ারা নানা কারণে বিভক্ত হয়ে আছি, দলীয় কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, নানা কারণে আমরা বিভক্ত হয়ে আছি এবং সেই বিভক্তিকরণের লাভকে উঠাচ্ছে, লাভ উঠাচ্ছে যারা আমাদের মতুয়া ধর্মকে বিকৃতি করে মধ্যসত্তা তৈরি করছে,
সেই সব মানুষ লাভ উঠাচ্ছে। তাই